আসসালামু আলাইকুম। নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেও একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। একের পর এক মেগা প্রজেক্ট হাতে নিচ্ছে। কারণ কি আসলে? এর পেছনে পশ্চিমাদের বিশেষ কোনো স্বার্থ সংরক্ষণের চেষ্টা রয়েছে, নাকি সরকারের বিশেষ কোনো মহলের বড় কমিশন বাণিজ্য রয়েছে, নাকি অন্য কোনো বিশেষ ডিজাইন মাথায় নিয়েই ইউনূস সরকার এগিয়ে চলেছে? অর্থাৎ ক্ষমতা দীর্ঘায়িত করা যেতে পারে, সেই ধরনের কোনো প্ল্যানিং নিয়েই এই সব কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অনেক বিতর্ক বা সমালোচনার পরেও। আমি কয়েকটা উদাহরণ তুলে ধরি আপনাদের সামনে। অনেক অনেক বিষয় আছে, তার মধ্যে কয়েকটা উদাহরণ তুলে ধরি। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য 14টি বোয়িং উড়োজাহাজ কেনার বড় একটি ক্রয় প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বোয়িং বিমানের নির্মাতাকারী প্রতিষ্ঠান কারা সে তো আমরা জানি, যুক্তরাষ্ট্রের। চট্টগ্রামের মিরেশ্বরায় ভারতের জন্য আওয়ামী লীগ যে 850 একর জমি বরাদ্দ দিয়েছিল ইকোনমিক জোন গড়ে তোলার উদ্দেশ্যে, ভারতীয় ব্যবসায়ীদের এখানে বিনিয়োগের আকৃষ্ট করার যেটি মূল উদ্দেশ্য ছিল, সেটি ইউনূস সরকার বাতিল করেছে। করতেই পারি, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেখানে কি গড়ে তোলা হচ্ছে? এর আগে আমি আপনাদের জানিয়েছি, সেখানে অস্ত্র কারখানা গড়ে তোলা হচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত যেই সামরিক অস্ত্র কারখানা, সেটিতেই কাঁচামাল হলে, মানে এই অস্ত্র কারখানা নির্মাণের স্থাপনের যে উদ্দেশ্য রেশরায়, তার সবকিছুই সেখানে উৎপাদন সম্ভব। কিন্তু সেখানে নাকি দেশি বিদেশি বিনিয়োগ হবে নতুন এই কারখানাতে। কারা করবে বিনিয়োগ? কাদের পরামর্শ হচ্ছে? 118 জন আমলার পদোন্নতি দেওয়া হয়েছে তড়িঘড়ি করে, নির্বাচনকে সামনে রেখে। কি কারণে? এবং একই সঙ্গে রাষ্ট্র নিযুক্ত একটি কমিশন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি 142% পর্যন্ত করার প্রস্তাব করেছিল, যদিও তুমুল সমালোচনার মুখে এটি আপাতত স্থগিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের কার্গো কার্যক্রম পরিচালনার সম্ভাব্য চুক্তির যে বিষয়টি রয়েছে, সেটিও সম্ভবত করে ফেলতে পারে, অনেকের ধারণা। গত নভেম্বরে $550 মিলিয়ন লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে 33 বছরের চুক্তি করেছে। নভেম্বরে সরকার হচ্ছে কয়েক মাসে সেখানে চুক্তি করে 33 বছরের। নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে মোটামুটি দীর্ঘমেয়াদী এবং অস্বচ্ছ নীতিতে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, যেসব যার সমস্ত দায় দায়িত্ব বোঝা গিয়ে পড়বে আগামী নির্বাচিত সরকারের কাঁধে, যদি কিনা নির্বাচন হয়। বাংলাদেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব চুক্তি করার তৎপরতা কেবল আর্থিক সংযম বা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার ত্রুটি নয়, বরং মৌলিক নীতিগত লঙ্ঘন। আবার বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এই সরকারের মেয়াদ শেষে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের কোনো জবাবদিহিতা থাকবে না, তারা চলে যাবেন। তাহলে দায়ী করব কাকে? মানে এই ইউনূস সরকার যদি বিদায়ও নেয়, যদি আমরা এখনো যদি বলছি, আমরা নিশ্চিত নই, তাহলে পরবর্তী সরকার যে একটা হসপস অবস্থার মধ্যে পড়বে, সামাল দিতে পারবে কিনা, তার জন্য কাকে দায়ী করবো? এই সরকার তো চলে যাবে। নির্বাচনের বৈধতা ছাড়াই দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা এই সরকারের রয়েছে, এই প্রকল্পগুলো তারই ধারাবাহিকতা, এটুকু নিশ্চিত করে বলা যায়। যেমন উড়োজাহাজ কেনার বিষয়টি, বোয়িং উড়োজাহাজ কেনার যে সিদ্ধান্ত, সেটি কেন নেওয়া হয়েছে? যা শোনা যাচ্ছে যে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ট্রাম্প প্রশাসন যে 37% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল, সেটির দেন দরবার করে 20% নামিয়ে আনা হয়েছে। এটি সরকার বিশাল একটি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলো। কিন্তু আমরা যদি জানি, অনেকেই জানেন যে সেখান থেকে কিছু কিনতে হবে। তাহলে কি কিনতে হবে? বোয়িং বিমান কিনতে হবে। তাহলে কৃতিত্ব কেন? কেন বলা যায়নি যে এই ধরনের বড় সিদ্ধান্ত নির্বাচিত সরকার এসে নেবে? নাকি এর ভিতরে অন্য কোনো কিছু রয়েছে? আমরা জানি যে পিটার হাস, সাবেক মার্কিন রাষ্ট্রদূত, 2024 7 জানুয়ারি নির্বাচনের আগেই এই বোয়িং বিমান বিক্রি করার জন্য শেখ হাসিনা সরকারের সঙ্গে দেন দরবার করেছিল। যখন 2024 7 জানুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত হলো, তারপরও তার বিতর্কিত যে নানান ধরনের ভূমিকা,
সেটির মধ্য দিয়েও আবার তিনি দৌড়ঝাঁপ শুরু করলেন বোয়িং বিমান বিক্রির জন্য। সেই বোয়িং বিমান কেনার একটা চূড়ান্ত প্রক্রিয়া নাকি সরকার শুরু করে দিয়েছে। তাছাড়া বোয়িং এবং এয়ারবাসের মধ্যে তুলনামূলকভাবে বিশ্লেষণ ছাড়াই এই চুক্তি হতে যাচ্ছে। আমরা জানি যে এয়ারবাস কেনারও একটি পরিকল্পনা আওয়ামী লীগ সরকারের ছিল, চূড়ান্ত পরিকল্পনা না। যেহেতু বোয়িং নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, এখন সারা বিশ্বে মোটামুটি এয়ারবাসই রাজত্ব করছে ফ্রান্সের, তারপরও এইসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং আমরা দেখলাম যে এই বিমানের পরিচালনা পরিষদেই তিনজন ব্যক্তিকে বিশেষভাবে নিয়োগ দেওয়া হলো। কাকে নিয়োগ দেওয়া হলো? সেই বহুল বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে, প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী ফয়েজ তোয়েবকে, আর দেয়া হলো কাকে? নির্বাচন কমিশনের সচিবকে। কি আশ্চর্য বিষয়! আবারও সে কথা তুলতে হয়। আবারও বলছি যে নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যে, যার ধ্যানে জ্ঞানে থাকার কথা নির্বাচন, সেখানে নির্বাচন কমিশনের সচিবকে দেয়া হয়, মানে করা হয় বিমানের পরিচালক। সরকার থামছে না কিছুতেই। যে যাই বলুক, কানে তুলা দিয়ে মুখ বন্ধ করে তাদের যেমন ইচ্ছে তেমন চালিয়ে যাচ্ছে। তাই অনেক ধরনের প্রশ্ন ওঠাটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।